তো প্রথমে আন্তঃনাবিক বল। হ্যাঁ, এখান থেকে কি পড়বো আমরা? আন্তঃনাবিক বল। এটা এখান থেকে জানবো যে আন্তঃনাবিক দূরত্বের পরিমাণ কতটুকু। হ্যাঁ, দূরত্বের পরিমাণটা আন্তঃনাবিক দূরত্বের পরিমাণটা 10⁻⁹ (10⁻⁹) আন্তঃনাবিক দূরত্ব যত বেশি হয়, আন্তঃনাবিক বলটা তত আকর্ষণধর্মী হয়। ঠিক আছে? আন্তঃনাবিক দূরত্ব যত কি হয়, বেশি হয়, আন্তঃনাবিক বলটা তত বেশি আকর্ষণধর্মী হবে। তো এটা একটু দেখবে এখান থেকে। আমাদের কঠিন, তরল এবং বায়বীয়, এই যে পদার্থগুলো আছে এগুলোর একটা পার্থক্য করতে হয়। যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, আন্তঃনাবিক আকর্ষণ সবচেয়ে বেশি, কঠিনের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি। কঠিনের ক্ষেত্রে কিন্তু, তারপর হলো তরল, তারপর হলো গ্যাস। এটা হলো আন্তঃনাবিক আকর্ষণ। ঠিক আছে? আন্তঃনাবিক আকর্ষণ অর্থাৎ আকর্ষণটা কি হয়, বেশি হয় কার ক্ষেত্রে? কঠিনের ক্ষেত্রে, তারপর তরল, পরে গ্যাস। আর দূরত্ব যদি বলে, আন্তঃনাবিক দূরত্ব বললে কিন্তু বায়বীয়টা বেশি হবে। হ্যাঁ, বায়বীয়, তারপর হলো তরল, তারপর হলো কঠিন। অর্থাৎ দূরত্বটা কিন্তু তোমার সবচেয়ে বেশি বায়বীয়তে। আন্তঃনাবিক দূরত্ব, অর্থাৎ দূরত্ব বাড়লে আকর্ষণ কমবে, স্বাভাবিক কথা। যেগুলো গ্যাসীয় বা বায়বীয় পদার্থ আছে, এদের মধ্যে তিনটা গতি আছে: একটা কম্পন গতি, স্থানান্তর গতি এবং আবর্তন গতি। এদের মধ্যে কি কি আছে? কম্পন গতি, কম্পন গতি আছে, স্থানান্তর গতি আছে এবং আবর্তন গতি আছে। যারা বায়বীয় হয় তাদের ক্ষেত্রে এই তিনটা গতি পাওয়া যায়। আর তরলের ক্ষেত্রে কম্পনটা পাওয়া যায় আর স্থানান্তর পাওয়া যায়, আবর্তনটা পাওয়া যায় না। ঠিক আছে? তরলের ক্ষেত্রে কিন্তু শুধু দুইটা, এই দুইটা। হুম, তরলের ক্ষেত্রে। আর কঠিনের ক্ষেত্রে শুধু একটা, সেটা কম্পন গতি। হ্যাঁ, কঠিনের ক্ষেত্রে শুধু কম্পন, ক দিয়ে ক, কম্পন গতি আছে শুধু। হ্যাঁ, কঠিনের মধ্যে শুধু কম্পন গতি আছে। আর তরলের মধ্যে দুইটা গতি আছে, কম্পন আর স্থানান্তর। আর বায়বীয়ের মধ্যে তিনটা গতি আছে: কম্পন, স্থানান্তর এবং আবর্তন। অবশ্য আমাদের ধর্ম, কোনটার কি ধর্ম? কঠিন পদার্থের ক্ষেত্রে, কঠিন পদার্থের সাধারণ ধর্মের নাম কি? স্থিতিস্থাপকতা। এটা হলো তোমার স্থিতি স্থাপকতা। যেটা তরল এবং বায়বীয়, তরল এবং বায়বীয় পদার্থ হইলে এটা হলো সান্দ্রতা, এটা হলো সান্দ্রতা। আর তরল পদার্থের ক্ষেত্রে শুধু তরল, এটা শুধু তরলের মধ্যে পাওয়া যায়, এটা পৃষ্ঠটান। পৃষ্ঠ টান, এটা শুধু কোথায় পাওয়া যায়? তরলের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ তরল পদার্থের সাধারণ ধর্মটা পৃষ্ঠ টান। এরপরে দেখো, পদার্থের যে বন্ধনগুলো আছে, পদার্থের বন্ধনগুলো কি কি আছে?
তো আয়নিক সমযোজী হাইড্রোজেন ধাতব ভ্যান ডার ওয়ালস, আমরা এগুলো সম্পর্কে সবই জানি, এগুলো ফিজিক্সে পড়ার আগে আমরা কেমিস্ট্রিতে পড়ে ফেলছি, সো এগুলো নিয়ে আমরা কথা বলবো না। হ্যাঁ, আয়নিক সমযোজী হাইড্রোজেন ধাতব ভ্যান ডার ওয়ালস। হ্যাঁ, এখানে আমাদের পদার্থের গঠন প্রক্রিয়া অনুযায়ী, পদার্থের গঠন প্রকৃতি অনুসারে 5 প্রকার বন্ধন আছে। 5 প্রকার বন্ধন আছে। 5 প্রকার বন্ধন। একটা হচ্ছে আয়নিক সমযোজী হাইড্রোজেন ধাতব, আর হচ্ছে ভ্যান্ডার ওয়ালস। ভ্যান্ডার ওয়ালস, এই কয়টা বন্ধন পাওয়া যায় হচ্ছে পদার্থের গঠন অনুসারে। এখন কোনটাতে কি বন্ধন হয় আমরা জানি। আয়নিক বন্ধন কোথায় পাওয়া যায়, বৈশিষ্ট্যগুলো কি, ধর্মগুলো কি, এগুলো সবই আমাদের পড়ানো হয়েছে। আয়নিক বৈশিষ্ট্যের বা আয়নিক বন্ধনের জন্য আমাদের 3টা বৈশিষ্ট্য লাগে। একটা হচ্ছে ক্যাটায়নের বা ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি, এবং উচ্চ ল্যাটিস শক্তি, এই 3টা বৈশিষ্ট্য আমাদের লাগে। অর্থাৎ আয়নিক গঠনের সূত্র কি, শর্তটা হচ্ছে 3টা। যারা ক্যাটায়ন বা ধাতু, তাদের কি হয়, নিম্ন আয়নীকরণ শক্তি হয়। আর যারা অধাতু, তাদের কি হয়, উচ্চ ইলেকট্রন আসক্তি হয়, এবং দুইজনের কি থাকতে হয়, উচ্চ ল্যাটিস শক্তি থাকতে হয়। উদাহরণ যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, এগুলো। সমযোজী বন্ধনের জন্য কি কি বৈশিষ্ট্য লাগে। সমযোজী বন্ধন হচ্ছে একটা অধাতু আর একটা অধাতু মিলে যেটা হয়, ঠিক আছে, দুটো অধাতব পরমাণুর মধ্যে যে বন্ধনটা হয়। ধাতব বন্ধন কেন হয়, ধাতুদের মধ্যে হয়, যেসব ধাতু আছে সেখানে হয়। এটা শুধুমাত্র ধাতব বন্ধনের ক্ষেত্রেই ধাতুর মধ্যে হবে। তো ধাতব বন্ধনের একটা বৈশিষ্ট্য পড়বো, যে যেহেতু আয়নিক সমযোজী আমরা পারি, শুধুমাত্র ধাতবটা একটু দেখবো। তো ধাতব বন্ধনের বৈশিষ্ট্য পড়বা, যে এদের গলন তাপমাত্রা কম। গলন তাপমাত্রা কম, উচ্চ তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা। উচ্চ তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা। এদের উজ্জ্বলতা ভালো হয়, এদের উজ্জ্বলতা ভালো, যেহেতু ধাতব বন্ধন, উজ্জ্বলতা ভালো হবে, এবং প্রতিফলনটা উচ্চ মানের হয়। আচ্ছা, ধাতব বন্ধন কিন্তু পানিতে অদ্রবণীয়। পানিতে অদ্রবণীয়। পানিতে অদ্রবণীয়। তারপর বন্ধন শক্তির মান নিম্ন হয়। বন্ধন শক্তির মান নিম্ন। এই কটা পড়লেই হবে। আর এটা হলো ধাতব বন্ধন, এটার বৈশিষ্ট্য। আমরা কিন্তু আয়নিক বন্ধনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো অলরেডি পড়া আছে আমাদের। যারা এরা কি করে, পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, তারপর বিদ্যুৎ সুপরিবাহী হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়। আর সমযোজীটা কি হবে, সমযোজীটা হচ্ছে উল্টা হবে, অর্থাৎ পানিতে দ্রবণীয় হবে না। তারপরে হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, কিছু ক্ষেত্রে বেশি হয়। আর বিদ্যুৎ পরিবহন করে না, এরা বিদ্যুৎ পরিবহন করে না। আবার কিছু কিছু ক্ষেত্রে অর্ধ পরিবাহী, কিছু কিছু ক্ষেত্রে অর্ধ পরিবাহী হয়। ঠিক আছে। আচ্ছা, আর হাইড্রোজেন বন্ধন কোথায় কোথায় আছে আমরা এটাও জানি। হাইড্রোজেন বন্ধন আছে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন সায়ানাইড, অ্যামোনিয়াম ফ্লোরাইড, বরফ বা পানির মধ্যে, এগুলোর মধ্যে আছে। এগুলো কেমিস্ট্রিতে পড়ানো আছে, সো এগুলো রিপিট করতেছি না আর। এবার ভ্যান্ডার ওয়ালস বল। ভ্যান্ডার ওয়ালস বন্ধন, এটা কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, কোথায় পাওয়া যায়, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয়
গ্যাসের মধ্যে পাওয়া যায়। তারপরে অপোলার গ্যাস অথবা অপোলার সমযোজী গ্যাসগুলো এগুলোতে পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, তো এই যে নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে উৎকৃষ্ট একটা উদাহরণ। আচ্ছা, মনে রাখবা। যদি পানিটাকে তুমি বরফে পরিণত করো, কিসে পরিণত করো? পানি বরফে পরিণত করো, রূপান্তর করলে ঘনত্ব কি হয় বলো তো? ঘনত্বটা কিন্তু কমে, বুঝছো? পানি যদি তোমার কি করা হয়, বরফে রূপান্তর করা হয়, ঘনত্ব কমবে। অর্থাৎ বরফের ঘনত্ব পানির চেয়ে কম, পানির চেয়ে কম। আচ্ছা, তারপরে দেখো, আহ এটা মনে রাখবা, লোহা বা ইস্পাতের ইস্পাতের স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা রাবারের চেয়ে বেশি। কার চেয়ে বেশি? রাবারের চেয়ে বেশি। এখন আসো, সমদিক ধর্মী বস্তু কোনগুলো? সমদিক ধর্মী বস্তু যেসব বস্তুর স্থিতিস্থাপক গুণ সব দিকে সমান। যেসব বস্তুর কি স্থিতি স্থাপক গুণ সব দিকে সমান, সেটাই হচ্ছে তোমার সমদিক ধর্মী বস্তু, সব দিক থেকে সমান। যেমন উদাহরণ কি? ধাতব দণ্ড, ধাতব দণ্ড, তার, বৈদ্যুতিক যে তারগুলো আছে সেগুলো সমদিক ধর্মী বস্তু। আরেকটা আছে হচ্ছে অসমদিক ধর্মী, অসমদিক ধর্মী। এটা হচ্ছে উল্টাটা হবে তাহলে। যেমন সৈন্দব লবণ, অর্থাৎ NaCl এর যে লবণ। তারপর কোয়ার্টজ, কোয়ার্টজ মানে হলো কাঁচ। এগুলো হচ্ছে অসমদিক ধর্মী বস্তু, অর্থাৎ স্থিতিস্থাপক গুণটা সব দিকে সমান হবে না। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, যে যদি তোমাকে বলা হয় সর্বাপেক্ষা সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু কোনটা, এখানে লিখে রাখো, সর্বাপেক্ষা স্থিতি স্থাপক বস্তুটা হচ্ছে তামা। কোনটা? তামা, সর্বাপেক্ষা। আচ্ছা, তাহলে এই সমদিক ধর্মী, অসমদিক ধর্মী এবং এই স্থিতিস্থাপকতার যে জিনিসটা, এটা মনে রাখবা। এরপরে দেখো, তোমার অসহপীড়নটা কি? অসহপীড়ন ইকুয়াল টু অসহ ভার ডিভাইডেড বাই ক্ষেত্রফল, অর্থাৎ F/A। অসহ ভার মানে কি?
যেই ভার দিলে, যেই ওজনটা দিলে একটা বস্তু ছিঁড়ে যায়, একটা বস্তু ছিঁড়ে যায় তাকে বলা হয় অসহবার। ঠিক আছে? বাই ক্ষেত্রফল। তাহলে যেই ভারটা দিলে একটা বস্তু ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে, এটা হলো অসহভার বাই ক্ষেত্রফল। তাহলে এককটা কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার যেহেতু ক্ষেত্রফল। ঠিক আছে? আচ্ছা, মনে রাখবা তামার, যেহেতু তামাটা হচ্ছে সবচেয়ে স্থিতিস্থাপক বস্তু, এটা একটা মনে রাখবা যে তামার অসহ পীড়নের মান কত। পীড়নটা হচ্ছে 3.5 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। এখন আসো পীড়ন। পীড়ন সম্পর্কে জানি, পীড়নটা কি? পীড়ন কিন্তু একই, মানে এইটা যেই সূত্রটা না, একই সূত্র, F/A। F/A। তো এটা কিন্তু একটা স্কেলার রাশি, একটা স্কেলার রাশি, স্কেলার রাশি। ঠিক আছে? এককটা কিন্তু আমরা জেনে ফেলছি অলরেডি, নিউটন পার মিটার স্কোয়ার। অথবা এটাকে আমরা কি বলতে পারি, বা প্যাসকেলও বলতে পারি, কিন্তু এটাকে আমরা বলি প্যাসকেল। এটা হলো এসআই পদ্ধতি, এটা হলো এসআই পদ্ধতিতে। আর সিজিএস এ কত? সিজিএস এ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে? তাহলে মাত্রাটা কি হবে বলো? এটাকে আমরা মাত্রাটা কি বলবো? এটার মাত্রাটা কি হবে? মাত্রাটা ml ইনভার্স 1 T ইনভার্স 2। এটা হলো মাত্রা। এরপর আসো বিকৃতি। বিকৃতিটা কাকে বলে? লেখা শেষ। হুম। বিকৃতি, এটাও কিন্তু একটা কি, স্কেলার রাশি। স্কেলার রাশি। অর্থাৎ কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে কি হইতে পারে, এটার বিকৃতি হইতে পারে না? যেই অবস্থায় আছে সেখান থেকে এটা অন্য আকারে চলে গেছে বা অন্য আকৃতিতে চলে গেছে, এরকম আর কি। তো এটা একটা স্কেলার রাশি। এটা তিন প্রকার। একটা হলো দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি, এটাকে আমরা প্রকাশ করি ছোট হাতের এল বাই বড় হাতের এল। তারপরে হচ্ছে আকার বিকৃতি। আকার বিকৃতি, এটাকে আমরা বলি কৃন্তন বিকৃতি। কৃন্তন অথবা ব্যাবর্তন, ব্যাবর্তন বিকৃতি। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে থিটা ইকাল টু ট্যান থিটা ইকাল টু D/D। বড় হাতে ডি থাকবে নিচে, ছোট ডি থাকবে উপরে। এটার ছোটদের ডি মানে হচ্ছে আপেক্ষিক সরণ, এটার নাম হলো আপেক্ষিক সরণ। আর এটার নিচে হবে হচ্ছে ব্যবধান দূরত্ব। ব্যবধান দূরত্ব, আপেক্ষিক সরণ বাই ব্যবধান দূরত্ব। আর একটা আছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি, এটা হলো ভি বাই বড় হাতের ভি, আয়তন বিকৃতি। তো একটু পরে আমরা একটা সূত্র পড়বো, সেটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্রতে কি বলা আছে, যে পীড়নটা হচ্ছে বিকৃতি সমানুপাতিক। পীড়নটা কি? বিকৃতি সমানুপাতিক। পীড়ন সমানুপাতিক বিকৃতি। কখন হবে এটা? স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকলে। ঠিক আছে?
তাহলে এটা হল হুকের সূত্র, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়নটা হচ্ছে বিকৃতির সমানুপাতিক। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো তোমার, তাহলে পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি ইকাল টু কি হবে? ধ্রুবক হবে। কি হবে? ধ্রুবক। এই যে ধ্রুবকের মানটা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়, গুণাঙ্ক বলে। ঠিক আছে? তো এই ধ্রুবকের মানটা নির্ভর করে উপাদান এবং এককের উপর। এই ধ্রুবকের মান কার উপর নির্ভর করে? এই ধ্রুবকের মান বস্তুর উপাদান এবং এককের উপর নির্ভর করে। এককের উপর নির্ভর করে। আরেকটা কথা মনে রাখবা, তাপমাত্রা বাড়লে এর মান হ্রাস পায়। তাপমাত্রা বাড়লে এর মান কি হয়? হ্রাস পায়। তাহলে এই ধ্রুবকের মানটা তাপমাত্রা বাড়লে হ্রাস পাবে, এটা হলো মেইন কথা। স্প্রিং তৈরিতে ইস্পাত ব্যবহার করা হয় কেন? স্প্রিং তৈরিতে কি ব্যবহার করা হয়? ইস্পাত। ইস্পাত ব্যবহার করা হয় কারণ ইস্পাতের অনমনীয়তা অনেক বেশি। অনমনীয়তা অনেক বেশি। এই জন্য স্প্রিং তৈরিতে কি করা হয়? তোমার ইস্পাত ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আসো, আমরা কি জানতেছিলাম? স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটার একক কি হবে তাহলে বলো তো? স্থিতিস্থাপক গুণাঙ্ক এককটা হবে, এটা কিন্তু একটা স্কেলার রাশি, এটা একটা স্কেলার রাশি। তাহলে একক মাত্রা সব আগের মতো হবে। এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল। ঠিক আছে? মাত্রা কি হবে? ml ইনভার্স 1, টি ইনভার্স 2, মানে আগের মতোই সব। তো এটা আবার তিন প্রকার আছে। প্রকারভেদ গুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। একটা হলো ইয়ং এর গুণাঙ্ক, একটা হলো ক্রিন্তন গুণাঙ্ক, একটা আয়তন গুণাঙ্ক। তিনটা গুণাঙ্ক আছে। তো একটা আছে তোমার ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক। একটা আছে হচ্ছে তোমার ক্রিন্তন বা দৃঢ়তা বা কাঠিন্যের গুণাঙ্ক। কাঠিন্যের গুণাঙ্ক। আরেকটা আছে আয়তন গুণাঙ্ক। কি গুণাঙ্ক? আয়তন গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্কটা কি? এটা দৈর্ঘ্য, এটা শুধু দৈর্ঘ্য নিয়ে কথা হবে, হ্যাঁ। অর্থাৎ দৈর্ঘ্যের যে পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাতটা, দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। ঠিক আছে? দৈর্ঘ্য পীড়ন বাই, এটাকে আমরা প্রকাশ করবো ওয়াই দ্বারা।
ওয়াই ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি এটাকে প্রকাশ করি হচ্ছে পরে, পীড়ন হচ্ছে এফ বাই এ ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ এল বাই বড় হাতের এল ইকুয়াল টু কি হয়ে যায় পরে, উপরে নিয়ে আসলে F L/A L ইকুয়াল টু কি হয়, mg/L/, মানে হচ্ছে πr²L, এটা হয়ে যায়। তাহলে আলটিমেটলি আমরা এইটা পাইলাম ইয়ং এর গুণাঙ্ক থেকে, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। বুঝতে পারছো? আর এইটা মানে হলো কি, কাঠিন্যের গুণাঙ্কটা হচ্ছে n = কৃন্তন পীড়ন, কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি, কৃন্তন বিকৃতি ইকুয়াল টু, কৃন্তন পীড়ন মানে কি, F/A, আর বিকৃতি মানে হচ্ছে থিটা। তাহলে ইকুয়াল টু কি হবে, F/A θ, এটা হবে F/A θ। F/A θ। আর আয়তন গুণাঙ্কটা কি হবে, এটা হবে হচ্ছে উপরে থাকবে আয়তন পীড়ন, নিচে থাকবে আয়তন বিকৃতি। তাহলে কি হবে, K = আয়তন পীড়ন, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি ইকুয়াল টু, লাস্টের টুকু কি হয়, এই দুটুকু বললে হবে যে PV/V, PV/V। এটা হচ্ছে তোমার আয়তন গুণাঙ্ক। পি মানে চাপ, ভি মানে তোমার আয়তন, আর ছোট হাতের ভি মানে আয়তন। তো মনে রাখবা, এই যে কাঠিন্যের গুণাঙ্কটা, এইটা একটু উপরে এখানে লিখে রাখবা। এটা শুধুমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য, শুধু শুধু কঠিন পদার্থ বৈশিষ্ট্য। নামের মধ্যে কিন্তু কাঠিন্য আছে, তাই না? তাহলে কঠিন পদার্থের বৈশিষ্ট্য। আর আয়তনটা সবার ক্ষেত্রেই, এটা সবার ক্ষেত্রেই, ঠিক আছে, সবার ক্ষেত্রেই হয়, কঠিন তরল বায়বীয় সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আরেকটা মনে রাখবা, পয়জনের অনুপাত এটাও শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে বৈশিষ্ট্য হবে। কার অনুপাত? পয়জনের অনুপাত, পয়জনের অনুপাত। এইটাও এটাও হচ্ছে তোমার শুধুমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য, পয়জনের অনুপাত। একটু পরে আমরা এটা পড়বো যে হোয়াট ইজ পয়জনের অনুপাত। তাহলে এগুলো আমরা বুঝলাম। ওকে, মুছে দিলাম। সংনম্যতা, সংনম্যতা এটা মানে কি, এটা মানে হচ্ছে ইকুয়াল টু 1/আয়তন গুণাঙ্ক, 1/আয়তন গুণাঙ্ক, মানে আয়তন গুণাঙ্কের বিপরীত। বুঝতে পারছো?
আয়তন গুণাঙ্কের বিপরীত। তাহলে আমরা একটু আগে জানি যে আয়তন গুণাঙ্ক মানে কি বলতো। এটা মানে হচ্ছে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে আলটিমেটলি কি হবে বলতো, এটা উপরে চলে যাবে না? তাহলে কি হবে, আয়তন বিকৃতি বাই আয়তন পীড়ন হবে। আয়তন বিকৃতিটা উপরে চলে গেলে এটা হবে। হ্যাঁ, আর নিচে হবে আয়তন পীড়ন। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, মনে রাখবা, কঠিন এবং তরলের ক্ষেত্রে, কঠিন ও তরল পদার্থের তুলনায়, তরল পদার্থের তুলনায় গ্যাসীয় পদার্থের সংমন্নতা অনেক বেশি হয়। গ্যাসের সংনম্যতা অনেক বেশি হয়। ঠিক আছে, তাহলে সংনম্যতা এটা হলো আয়তন গুণাঙ্কের বিপরীত। এখন আমরা কয়েকজনের ইয়ং এর গুণাঙ্ক এবং পয়জনের অনুপাত গুলো পড়বো। হ্যাঁ, পয়জনের অনুপাত এবং ইয়ং এর গুণাঙ্ক মান মুখস্থ রাখতে হবে কয়েকটা। লেখা শেষ? না হলে বলবা। ঠিক আছে, এখন আসো, এখানে লেখা হচ্ছে পদার্থ, এখানে লেখা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কোয়ার, এভাবে এই এককে হবে। হ্যাঁ, তারপরেরটা লিখবা হচ্ছে তোমার পয়জনের অনুপাত। পয়জনের অনুপাত, পয়জনের অনুপাত। সবগুলো মনে রাখা সম্ভব না, কয়েকটা মনে রাখবা। সেটা হচ্ছে ইস্পাত, লোহা এবং নিকেল সবার সেম গুণাঙ্ক। ইস্পাত, ইস্পাত, লোহা, নিকেল সবার ক্ষেত্রেই 20 করে, বুঝছো? সবার ক্ষেত্রে কত করে? 20, 20, 20, অর্থাৎ 20 × 10 টু দি পাওয়ার 10। ঠিক আছে, অনুপাতটা কি হবে? অনুপাতটা এই যে পয়জনের অনুপাতটা কিন্তু সেম হবে না, এটা ভিন্ন হবে। এটা হবে 0.33, 0.28, 0.31। তারপরে হচ্ছে তোমার, এটা হলো তোমার, দেখো একটা, এখানে একটা মনে রাখবা, এটা হলো পেটা লোহা, পেটা লোহা। আর একটা আছে হচ্ছে তোমার ঢালাই লোহা, লোহাটা যদি ঢালাই হয়, লোহাটা যদি কি হয়, ঢালাই হয়। ধ্যান না কি করি, কোন জায়গায়? ওরে বাবা, আচ্ছা দেখো, ঢালাই লোহার ক্ষেত্রে কত? 11.5। আর এটা হবে 0. হুম। এরপর হলো তোমার তামা। তামাটা কত হবে? 13.13। আর এটা হবে 0.34। যদি পিতল হয়, পিতল,
60% তামা এটা। এটারটা হবে 10, আর এটা হবে 0.33। তাহলে ইস্পাত, লোহা এবং নিকেলে তিনটা হলো সেম মান। এরপর আসো পয়জনের অনুপাত। পয়জনের অনুপাত, এটা হলো তোমার, প্রকাশ করব পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এটার মান কত হইতে পারে? একের চেয়ে বেশি হবে, হইতে পারে, এবং -1-এর চেয়ে বেশি হবে, এবং হাফের চেয়ে কম হবে, ঠিক আছে? তাহলে হাফ থেকে -1 এতটুকুর মধ্যে থাকবে। প্রকৃতপক্ষে 0.2 থেকে 0.4 এর মধ্যে থাকে প্রকৃতপক্ষে। রুমে তুই তুই আইতেছিস আমি তো জানি। আরে আচ্ছা ওই যে আমার একটা মনিটরেশন করাই দেবো, এই জন্য আসছি। তুই আয়, কিন্তু গুছায় গেছে আয়। বস। আমি তো জানি শামসকে নেই আছে, আমরা তো মাত্র আড্ডা দিয়ে এলাম। আচ্ছা, এখন আরে আসে হচ্ছে আমার তো কাজ আছে তো ক্যামেরা করছি। আর তোমার কতক্ষণ আড্ডা দিন, এই সীসা। আড্ডা দিতে সাড়ে 7টা। এটার প্রয়োজনের অনুপাত গুলো কত? কি বলবি, তুই কি রুমে আসবি না? প্রয়োজনের অনুপাত আচ্ছা, আইস না আইস না, ঠিক আছে। জিরো আইস না পয়েন্ট আইস না, শান্তি ফোর থাক, ফোর না আইস না, যা বাইরে থাক। অ্যালুমিনিয়ামেরটা কত? আইসো সবকে তাহলে কিন্তু আজ তোর পিরাম হয়ে যাবে, না হাত ধরে আছে না পিরাম নিল দিস, তুই খালি আজকে জিরো আইস পয়েন্ট থ্রি খালি। ফাইভ তামারটা হচ্ছে 0.34। ইস্পাত এবং পিতল, দুজনেরটা সেম, ইস্পাত আর পিতল 0.33। বুঝছো? হ্যালো, হ্যালো, হ হ হ, আইলাম। আরে আমি তো তোর সোয়েটার শামসের কাছে দিয়ে গেছিলাম। আচ্ছা, এবার আসা হচ্ছে প্রবাহীর প্রবাহ। প্রথম হচ্ছে এখানে প্রবাহ হলো সমপ্রবাহ, অসম প্রবাহ, অসম প্রবাহ, স্থির প্রবাহ, স্থির প্রবাহ, অস্থির প্রবাহ। আর সমরেখা প্রবাহ এবং অসমরেখা প্রবাহ। তাহলে সমরেখ প্রবাহ বা ধারারেখ প্রবাহ, ধারারেখ। আর এটা হচ্ছে বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত বা অবিন্যস্ত প্রবাহ, অবিন্যস্ত প্রবাহ।
তো সমপ্রবাহ এবং অসমপ্রবাহ এদের ক্ষেত্রে মনে রাখবা সর্বক্ষণ কথা থাকবে। সর্বক্ষণ, অর্থাৎ যদি সর্বক্ষণ প্রবাহীর বেগ ধ্রুব থাকে, সর্বক্ষণ প্রবাহীর বেগ ধ্রুব থাকে তাকে বলা হয় সমপ্রবাহ। আর যদি সর্বক্ষণ না থাকে তাকে বলা হয় অসমপ্রবাহ। তার মানে সর্বক্ষণ কথা থাকবে এখানে, অর্থাৎ প্রবাহীর বেগ সর্বক্ষণ ধ্রুব থাকবে। আচ্ছা, স্থির প্রবাহ এটা হলো সর্বত্র কি থাকবে, কথাটা সর্বত্র, অর্থাৎ প্রবাহের বেগটা সর্বত্র সমান থাকবে বা স্থির থাকবে, তাকে বলা হয় স্থির প্রবাহ। আর সর্বত্র যদি না থাকে তাকে অস্থির প্রবাহ বলে। আর সমরেখ মানে হচ্ছে সমান্তরাল থাকবে, কথাটার মধ্যে কি থাকবে, সমান্তরাল, অর্থাৎ প্রবাহীর যে বেগটা আছে এটা কি সমান্তরালে চলবে। ঠিক আছে, সমান্তরালে চলবে। তাহলে উদাহরণ কি, যেমন আমাদের যে ধমনীতে, আমাদের যে আর্টারিতে যে ব্লাড গুলো চলাচল করে সেখানে তোমার কি কোনটা চলে, সমরেখ বা ধারারেখ। এটা উদাহরণ হচ্ছে ধমনী রক্ত প্রবাহ, ধমনীর রক্ত প্রবাহ যেটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা ধারারেখ বা সমরেখ প্রবাহ। তাহলে কোনটা কি মনে রাখতে হবে, সর্বক্ষণ কথা থাকলে বুঝবা সমপ্রবাহ অসমপ্রবাহ এটা বলছে। সর্বত্র হচ্ছে স্থির এবং অস্থির, আর সমরেখ হচ্ছে সমান্তরাল কথা থাকবে। ঠিক আছে, তাহলে একটাতে হ্যাঁ একটাতে না, একটাতে হ্যাঁ একটাতে না, এরকম এভাবে মনে রাখবা। হুম। এরপরে হচ্ছে তোমার সংকট বেগ। বুঝলেন নাই? তাহলে বিক্ষিপ্ত বা অবিন্যস্তর উদাহরণটা কি, এটা হচ্ছে যেমন ঘূর্ণিঝড়, এটা একটা বিক্ষিপ্ত প্রবাহের উদাহরণ। ঘূর্ণিঝড়টা শেষ করে নিলাম, 20 মিনিট। এবার আসো সংকট বেগ। সংকট বেগ সর্বাধিক যে বেগ পর্যন্ত, সর্বাধিক যে বেগ পর্যন্ত কোন তরলের, কোন তরলের প্রবাহ ধারারেখ প্রবাহ বজায় রাখে, ধারারেখ প্রবাহ বজায় রাখে, তাকে বলা হয় সংকট বেগ। সর্বাধিক যে বেগ পর্যন্ত কোন তরলের প্রবাহ কি রাখে, ধারারেখার প্রবাহটা তোমার বজায় রাখে, তাকে বলা হয় সংকট বেগ। অর্থাৎ মনে রাখবা আদর্শ তরলের ক্ষেত্রে, আদ- কথা বলা যায়। আদর্শ আচ্ছা, ঠিক আছে। আমার তরলের ক্ষেত্রে চ্যাপ্টারটা বুঝে দিই। ঠিক আছে। হুম। সান্দ্রতাঙ্ক ইটা ইকুয়াল টু কি হয়, 0 হয়, তখন সংকট বেগ কি হয়, শূন্য হয়, সংকট বেগ শূন্য হয় আদর্শ তরলের ক্ষেত্রে।
তাহলে সংকট বেগ যদি বেশি হয়, তাহলে সেটা অশান্ত প্রবাহ সৃষ্টি করে, অশান্ত প্রবাহ সৃষ্টি করে। হ্যাঁ। এখন আসলে সান্দ্রতা, সান্দ্রতা কি? হুম, অর্থাৎ সান্দ্রতা করে। এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য, কাদের ক্ষেত্রে বেশি হয়, বিশেষভাবে আলকাতরা। ইয়া, কি বলে, ওই আলকাতরা। কারেন্ট ইলেকট্রিসিটির মানে কোয়েশ্চেন গুলো এটা দেখো, দেন দেখে বেশি তেল, হয়। এটা দেন দুধ ভালো ও, ভালো করে। দুধ ও মধু এবং পানি। সেই না, মানে ম্যাথ, ম্যাথ ঠিক প্র্যাকটিসটা আছে। করাই, ঠিক আছে, ম্যাথ প্র্যাকটিসটা দিয়ে ক্লাস নিব না। আর হচ্ছে, আর মেডিকেল, এটা হচ্ছে এক ক্লাস নিব, 3 ক্লাস নেওয়া লাগবে। এটা মনে রাখবা তো যে ধর্মের তারপরে, দরুন আচ্ছা, প্রবাহী, কি বলে, ওমস লটা তো পারো তাই না? তার ওমস ল থেকে হচ্ছে কিভাবে অভ্যন্তরে হচ্ছে তোমার এই বিভিন্ন স্তরের, ধরো হচ্ছে বিভিন্ন আই এর মান, স্তরের ভি এর মান, তারপর হচ্ছে আর এর মান কিভাবে বের করবো এটা পারি, আপেক্ষিক বেগ, তাই না? আপেক্ষিক বেগ আচ্ছা, আর রোধ একটা করার হচ্ছে তোমার চেষ্টা করে। কি বলে, বইটা বের করবে, আগামী বই। অর্থাৎ যে ধর্মের কারণে প্রবাহী তার অভ্যন্তরে বিভিন্ন স্তরের যে আপেক্ষিক বেগ কার্শফ স্লো, এগুলো রোধ পড়ো, করার কার্শফ চেষ্টা স্লো, করে। হুইটস্টোন ব্রিজ। হুম, আচ্ছা বলো। হুম, কার্শফ স্লো আসলে মূলত কিসে ইউজ হয় এটা বলো। কমপ্লেক্স ইলেকট্রিসিটি। আচ্ছা, বাংলা আচ্ছা, নাম এখন তুমি দেখো পারবা? সান্দ্রতার সহগ আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকলে তো তোমার বা পিডিএফটা সামনে আছে না? সান্দ্রতাঙ্ক, হুম হুম, ওকে ওকে। থাকলে হচ্ছে তুমি ওই এটা মাত্রাটা তাহলে হচ্ছে, এখানে দেখো হচ্ছে যে পয়েন্ট মাত্রাটা আছে, পয়েন্ট, ml ইনভার্স ওয়ান পয়েন্ট জানো, টি এটা হচ্ছে ইনভার্স। দেখো আগে হচ্ছে কুলম্বস ল এন্ড ফিল্ড থিওরি। সান্দ্রতার একক হচ্ছে না না না, ওটা হচ্ছে তোমার স্টেডি, না? পয়েস। ঠিক আছে। আচ্ছা, পাইছি পাইছি। মনে রাখবা আচ্ছা, টেন ফার্স্ট পয়েস, হচ্ছে টেন পয়েস তোমার হচ্ছে ইকুয়াল টু ওয়ান ইলেকট্রিক কারেন্টের নিউটন যে ডেফিনেশন সেকেন্ড আছে পার না? মিটার স্কোয়ার। হুম, ইলেকট্রিক কারেন্টের ডেফিনেশনে যে লটা আছে, যে আই ইকুয়াল টু কিউ বাই টি, ঠিক আছে, আই ইকুয়াল
তাহলে দেখো, তাহলে কি বলতেছে, 20 ডিগ্রি তাপমাত্রায় পানির স্বাভাবিক কত, 0.01 পয়েস। যদি পয়েস না বলে কেজি পার মিটার সেকেন্ড, কেজি পার মিটার পার সেকেন্ড বলে, তাহলে কত হবে, 0.001 কেজি পার মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কারণ 1 পয়েস মানে হচ্ছে 10 পয়েস মানে হচ্ছে 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তো এই জন্য তোমার কি 10 দ্বারা ভাগ করতে হবে এখানে। হ্যালো, হ্যালো, হ্যালো। তাহলে পয়েজে যদি বলে, পয়েজে বলে 0.01, আর কেজি পার মিটার পার সেকেন্ডে বললে 0.001 কেজি পার মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তুমি যদি বললা যে ডায়ামিটারের সাথে ইনভার্সলি, ঠিক আছে, কি রকম, কি টাইপের ইনভার্সলি, প্রপোর্শনাল ইনভার্সলি? না,